নমস্কার। আমরা আজকে শুরু করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে একটা ক্লাস। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আশা করি সবাই জানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বললেই যে কথাটা মনে আসে বা যার ছবি আমাদের চোখে ভেসে ওঠে তিনি আর কেউ নন, তিনি হলেন হিটলার। আর হিটলারকে যিনি সাহায্য করেছিলেন তার নাম মুসোলিনি। তো এর প্রেক্ষাপট বা এটা কিভাবে শুরু হচ্ছে সেই সম্পর্কে একটু দেখে তারপরে আমরা এর কারণ এবং ফলাফল সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে প্রথমে দেখো কি বলা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে যে আপাত শান্তির একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল নাকি 1914 থেকে 1918। তাহলে 1914 থেকে 1918 এই যে সময়কাল, এই সময়কালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। এই প্রথম বিশ্বযুদ্ধের পর দেখা যাচ্ছে যে এমন অনেক কিছু ডিসিশন মেকারদের কাছ থেকে নেওয়া হয়েছিল বা বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা নিয়েছিলেন, যার মধ্যেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ রোপিত ছিল। তো যাই হোক, তারা প্রথমে চেয়েছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর তারা ঠিক করেছিলেন যে এমন কিছু একটা সংগঠন বা কিছু তৈরি করা হোক বা এমন কিছু ব্যবস্থা করা হোক যার মাধ্যমে কিন্তু বিশ্বে শান্তি স্থাপন করা যায় বা বিশ্বে শান্তিময় পরিবেশ বজায় থাকে। তো এরকমভাবেই দেখা যাচ্ছে 1918 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং তারপর থেকেই মোটামুটি 20 বছর কিন্তু এরকম ধরনের শান্তি কিন্তু বিরাজ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 1939 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা যত ডিসিশনই নিয়ে থাকুক তারা কিন্তু এই যুদ্ধটাকে কিন্তু এড়াতে পারেনি। তো যাই হোক, এখানটাতে যে বিষয়টা বলা হচ্ছে যে সামরিক কৌশলে, মরণাস্ত্রের অভিনবত্বে ও ক্ষয়ক্ষতির বিচারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ থেকেও অনেক 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 গুণ ভয়াবহ ছিল। বহু দূর কিন্তু এর প্রভাব বা ব্যাপ্তি ছড়িয়ে পড়েছিল। তো এই কারণেই বলা হচ্ছে ভয়াবহ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনো একটি নির্দিষ্ট কারণে যে শুরু হয়েছিল বিষয়টা সেটা না। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে একাধিক কারণ কিন্তু লক্ষ্য করা যায়। তো এই সমস্ত কারণগুলোর মধ্যে আমরা বিভিন্ন কারণ সম্পর্কে কিন্তু আলোচনা করব। তা প্রথম যে কারণটা আমরা আলোচনা করব সেটা হলো প্রত্যক্ষ কারণ। বিষয়টা কি? যে কোনো একটা ঘটনা ঘটার মতো অবস্থা অনেক দিন থেকেই তৈরি হয়ে আছে, কিন্তু সেই ঘটনাটা ঘটছে না। তো কোনো একটা পিন পয়েন্ট বা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে যখন সেই রকম কিছু ঘটবে তখন সেই ঘটনাটাকেই বলা হবে প্রত্যক্ষ কারণ। ধরে নেওয়া যাক প্রথম বিশ্বযুদ্ধ, আমরা যদি ভারতের কনটেক্সটে বলি 1857 মহাবিদ্রোহ। তার অনেক কারণ ছিল, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক। কিন্তু ওই টোটা অর্থাৎ এনফিল্ড রাইফেলের যে টোটাকে কেন্দ্র করে যে ঝামেলাটা লেগেছিল সেখান থেকেই কিন্তু আউটবাস্টটা হয়েছিল। তো ঠিক একই রকমভাবে একাধিক কারণ থাকা সত্ত্বেও শুরুটা যে ঘটনাকে কেন্দ্র করে হয় সেটাকে আমরা বলবো প্রত্যক্ষ কারণ। তো এই ঘটনাটা কি? দেখো, 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর জার্মানি কি করেছিল? জার্মানির সর্বাধিনায়ক হিটলার ইংল্যান্ড এবং ফ্রান্সের যে সতর্কবাণী, এই সতর্কবাণীকে উপেক্ষা করে কিন্তু পোল্যান্ড আক্রমণ করেছিল। একদমই ঠিক, পোল্যান্ড আক্রমণ করেছিল। এবার পোল্যান্ড আক্রমণ কেন করেছিল সেটা আমরা ক্রমশই আলোচনা করব। তো যাই হোক, এখানে কি দেখা যাচ্ছে কি যে ইংল্যান্ড এবং ফ্রান্সের সতর্কবাণী উপেক্ষা করে কিন্তু হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিল। কবে করেছিল? 1 সেপ্টেম্বর 1939 খ্রিস্টাব্দে। তো এই পরিস্থিতিতেই কিন্তু দেখা যাচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্স তার 2 দিন পর অর্থাৎ 3 সেপ্টেম্বর
জার্মানির বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করলো। তো এই ঘটনা বা এই দিন থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। তাহলে যদি বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়, তাহলে সেটা হবে 3 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বর কী হয়েছিল? হিটলারের বিরুদ্ধে বা জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ড এবং ফ্রান্সের যৌথ বাহিনী 3 সেপ্টেম্বর যে আক্রমণটা করলো, সেদিন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলো। তার একদিন আগে অর্থাৎ 1 তারিখে সেপ্টেম্বর 1, 1939 হিটলার কী করেছিল? পোল্যান্ড আক্রমণ করেছিল। তো সেই পোল্যান্ড আক্রমণ যেহেতু করেছিল, তারই প্রতিবাদ হিসেবে তারা 3 তারিখে কিন্তু একসাথে আক্রমণটা করলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটল। তো এই যে সূচনা, এটাকেই বলা হচ্ছে কিন্তু প্রত্যক্ষ কারণ। ক্লিয়ার হলো? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু যদি বলা হয় কবে হচ্ছে, তাহলে সেটা হবে 3 সেপ্টেম্বর। হিটলার পোল্যান্ড আক্রমণ কবে করেছিল? 1 সেপ্টেম্বর। সালটা ওই একই, 1939 খ্রিস্টাব্দ। প্রত্যক্ষ কারণের পর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাধিক যে কারণগুলো আর অন্যান্য ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পেছনে, সেই কারণগুলো কি কি। তাহলে এর মধ্যেই তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ কি, যে ভার্সাই সন্ধির ত্রুটি। ভার্সাই সন্ধিটা হয়েছিল কবে? 1919 খ্রিস্টাব্দে। তারপরে 2 নম্বর জার্মান জাতীয়তাবাদ। 3 নম্বর হিটলারের আগ্রাসী মনোভাব বা আগ্রাসী নীতি। 4 নম্বর স্পেনে, সেই সময় স্পেনে গৃহযুদ্ধ দেখা দিয়েছিল, সেই গৃহযুদ্ধটা কীভাবে ইম্প্যাক্ট ফেলে সেটা একটা ব্যাপার আছে। জার্মানের প্রতি বা জার্মানির প্রতি তোষণ নীতি শুরু হয়েছিল। তোষণ করা হচ্ছিল, কাদের দ্বারা করা হচ্ছিল? নাকি ইংল্যান্ড এবং ফ্রান্সের দ্বারা করা হচ্ছিল। তারা চাইছিল যুদ্ধকে এড়াতে, শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে, সেই কারণে। আর লিগ অফ নেশনের ব্যর্থতা। এই ছিল হচ্ছে মোটামুটি কিছু কারণ। এছাড়াও আরও একাধিক কারণ রয়েছে, তবে আমরা আমাদের আলোচনার সুবিধার্থে এই কয়েকটা কারণই তুলে ধরলাম। তো এই সমস্ত হচ্ছে কারণ। এখন আমরা প্রত্যেকটি কারণের অল্প অল্প করে ব্যাখ্যা করব। তো প্রথম কারণের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে ভার্সাই সন্ধির ত্রুটি। তো এই যে ভার্সাই সন্ধির ত্রুটি বলতে কি, আমি আগেই বলেছি 1919 খ্রিস্টাব্দে এই ভার্সাই সন্ধিটা হয়েছিল। এই প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির ওপর চরম অবিচার করা হয়েছিল। একদমই ঠিক, অবিচার করা হয়েছিল। যে সমস্ত দেশ অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, এদিকে আমেরিকা, এরা জিতে গেছিল, তারা চাপ সৃষ্টি করে অপরাধী হিসাবে দাগিয়ে দিয়ে তারা কিন্তু এর ওপর অনেক অপমানজনক শর্ত কিন্তু চাপিয়ে দিয়েছিল। তো এই অপমানজনক শর্তগুলি জার্মানদের মনে কিন্তু একটা প্রতিহিংসার কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছিল, যে আমাদের সাথে এই যে ব্যবহারগুলো হচ্ছে, আমরা এটা বলবো না, আমরা ভবিষ্যতের প্রতিশোধ নেব। এই প্রতিশোধের আগুন থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু সূচনা। তো হিটলার যখন ভার্সাই সন্ধির বিরোধিতা এবং জার্মানির মর্যাদাকে পুনরুদ্ধার করাকে তার প্রধান উদ্দেশ্য বলে ঘোষণা করে, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে জার্মান জাতি তাকে কিন্তু সমর্থন করেছিল। কাকে সমর্থন করেছিল? হিটলারকে। হিটলার কি ঘোষণা করেছিল? যে এর বিরোধিতা করা, জার্মানদের বিরুদ্ধে যে এই অপমান করা হয়েছে তার বিরোধিতা করা। বোঝা গেল যে ভার্সাই সন্ধির বিরোধিতা আর জার্মানির মর্যাদার পুনরুদ্ধার করবে। তো এই ধরনের ঘোষণা যখন করেছে, এটাই যা হিটলারের উদ্দেশ্য। তো তখন দেখা যাচ্ছে যে জার্মান জনগণ কিন্তু তাকে সমর্থন করেছে। তো যাই হোক, জার্মানরা কিন্তু এই সন্ধিকে সেই কারণে জবরদস্তিমূলক সন্ধি বলে কিন্তু সবসময়ই মনে করত। একটা কোশ্চেনও পাবে যে ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি কেন বলা হয়। তার কারণ দেখা যাচ্ছে যে ভার্সাই সন্ধিতে জার্মানির অনিচ্ছা সত্ত্বেও জার্মানির ওপর সমস্ত বড় বড় রাষ্ট্রগুলো জোরপূর্বক সমস্ত ঋণের বোঝা চাপিয়ে দিয়েছিল এবং তার উপর অনেক জিনিসপত্র, মানে ঋণের বোঝা তো চাপিয়ে দেওয়া হলোই, তার সাথে সাথে জার্মানির যে
সার্বভৌমত্ব সেটাকে নষ্ট করে দেওয়া হলো। জার্মানির বিভিন্ন যে অঞ্চল যেগুলো থেকে জার্মানির উপার্জন হয় বেশি, সেগুলোকে অন্য দেশকে কিছু কিছু ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়েছিল। তো সেই কারণেই বলা হচ্ছে এটা জবরদস্তিমূলক সন্ধি। জার্মানির কাছে তখন কিছু করার ছিল না। তো যাই হোক, তারা এই সন্ধির ভঙ্গ করে অপমানের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ছিল। এই যে আমাদের অপমান করা হয়েছে, আমরা এর প্রতিশোধ নেব। তো এটাই হচ্ছে মধ্যে ব্যাপার। তো সেই কারণে আমরা দেখতে পাই অধ্যাপক ল্যাসিং একটা কথা বলেছে যে ভার্সাই সন্ধি ছিল অস্বাভাবিক, কঠোর ও অপমানজনক। তাহলে এই ধরনের যে অপমানজনক ব্যবহার তাদের সাথে করা হয়েছে, তো সে তো অবশ্যই প্রতিশোধ তো নিবেই। প্রতিশোধের আগুন তো এখান থেকেই জ্বলে উঠেছে। তো যাই হোক, এই সন্ধিতেই জার্মানির অর্থনীতির মেরুদণ্ডকে কিন্তু একদম ভেঙে দেওয়া হয়। তো তারপরেও দেখা যাচ্ছে একে তো অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তারপরেও আবার ক্ষতিপূরণের একটা বিরাট বোঝা তার উপরে চাপানো হয়েছিল। তো সেই কারণে বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ কিন্তু ভার্সাই সন্ধির মধ্যেই নিহিত ছিল। যে তার উপরে তার তো যা জিনিসপত্র, যেমন সার অঞ্চল, বিভিন্ন অঞ্চল, বন্দর, সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়েছে, আর কিছু নাই তার। তারপরেও আবার বলছে তুমি যুদ্ধ করেছো, তুমি দোষী, অতএব তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে এত মোটা অঙ্কের টাকা। ফলে কি করবে, টাকা তো নাই। সেই কারণে আরও এই জিনিসগুলো নেওয়া হচ্ছে, পলিশ করিডোর এটা নিয়ে নেওয়া হচ্ছে। তো এরকম ধরনের বিষয়গুলোকে কিন্তু আমরা দেখতে পারি। তো এই ছিল হচ্ছে প্রথম আমাদের পয়েন্টের বিশ্লেষণ। এবার আমরা দেখব দ্বিতীয় পয়েন্ট সম্পর্কে। কি দেখো, বলা হচ্ছে যে আহত জার্মান জাতীয়তাবাদ, 2 নম্বর পয়েন্ট। এখানে কি বলা হচ্ছে যে ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির যে সীমান্ত অঞ্চল, সেই সীমান্ত অঞ্চলগুলি নিয়ে কিন্তু জার্মান জাতীয়তাবাদ আহত হয়। কেন? তার কারণ জার্মান ভাষাভাষী বিভিন্ন যে অঞ্চল সেটা জার্মানি থেকে বিচ্ছিন্ন করে প্রতিবেশী রাষ্ট্রগুলিতে কিন্তু ঢুকে দেওয়া হয়েছিল। এত বড় একটা জার্মানি, এরকম ছোট ছোট জায়গাগুলোকে এই পাশের দেশের সাথে দিয়ে দেওয়া হয়েছে এই জিনিসগুলো। তো এখানে তো জার্মান জাতীয় লোক বাস করে, তাহলে তাদের দোষ কী ছিল? তো সেই হচ্ছে ব্যাপার, এখানে বিচ্ছিন্ন করে প্রতিবেশী রাষ্ট্রগুলিতে ঢুকে দেওয়া হয়। সে ফলে জার্মানরা সেখানে কিন্তু সংখ্যালঘুতে পরিণত হয়। মানে এক কথায় জার্মান জাতিকে সংখ্যালঘুতে পরিণত করা হবে, এটাও কিন্তু তাদের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল। ঠিক আছে? তো সেই কারণে ঐতিহাসিক ডেভিড টমসন বলছে যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী শান্তি চুক্তিগুলির দ্বারা ইউরোপকে যে পুনর্গঠিত করা হয় তা ছিল কিন্তু দূরদৃষ্টিহীন আর জোড়াতালি দেওয়া কাজ। সেই কারণেই, কারণ এরা বুঝতে কিন্তু পারছে যে এরকম করলে এটা ঠিক না, ভবিষ্যতে নিয়ে কোনো সমস্যা হতে পারে, কিন্তু তারা তখন কিন্তু নিজেদের জেতার যে আনন্দ সেটারই মত্ত। তো যাই হোক, তো জার্মানির সুদেতান অঞ্চল সেটা কাকে দেওয়া হচ্ছে? সেটা দেওয়া হলো চেকোস্লোভাকিয়া। এই চেকোস্লোভাকিয়াকে দেওয়া হচ্ছে জার্মানির সুদেতান অঞ্চল। আর পশ্চিম প্রাশিয়া কিন্তু পোল্যান্ডকে দিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিম প্রাশিয়ার যে অংশটা ছিল সেটা পোল্যান্ডকে দিয়ে দেওয়া হচ্ছে। এইখান থেকে কিন্তু দেখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পোল্যান্ডকে আক্রমণকে দিয়েই শুরু হচ্ছে। যাই হোক, জার্মান জাতীয়তাবাদের আঘাত কিন্তু এর মাধ্যমে লেগেছিল, যে জার্মানিকে টুকরা টুকরা করে কেটে কেটে বিভিন্ন জায়গাকে ভাগ বাটোয়ারা করে দেওয়া হচ্ছে। ফলে সেই জায়গার যে জার্মান জাতির লোক বসবাস করে তারা সেই সমস্ত জায়গাতেই কিন্তু সংখ্যালঘুতে পরিণত হয়েছে। তার একটা উদাহরণ চেকোস্লোভাকিয়া, আর একটা উদাহরণ পোল্যান্ড। তো যাই হোক, ফলে জার্মান চেক এটা একটা সমস্যা, আর জার্মান পোল এটা একটা সমস্যা, এর বিরোধিতা দেখা দিয়েছিল। এই 20 বছরে কিন্তু এরকম একটা বিরোধিতা শুরু হয়েছিল জার্মানির সাথে, জার্মান জাতির লোকের সাথে চেকোস্লোভাকিয়ার লোকের, আর জার্মান জাতির লোকের সাথে পোল্যান্ডের লোকের এরকম বিরোধ সৃষ্টি হয়েছিল। এটাও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়াতে কাজে লেগেছিল। এই যে মানুষগুলো আছে, এরা যখন হিটলার ঘোষণা দিয়েছিল জার্মান জাতিকে, তখন কিন্তু এরাও হিটলারের সমর্থন করেছিল। তো তাদের একটা নেতার দরকার ছিল, তো সেই নেতা হিসাবে কিন্তু হিটলারের আবির্ভাব। তো এইভাবে দেখা যাচ্ছে আহত জার্মান জাতীয়তাবাদও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল। নেক্সট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো কি বলছে, হিটলারের আগ্রাসী নীতি। কি বিষয়টা? জার্মানির নাৎসি নেতা হিটলারের নগ্ন আগ্রাসী নীতি ও পাশবিক কূটনীতি। তাহলে এর আগ্রাসী নীতি আর কূটনীতি,
এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য অনেক অংশে দায়ী ছিল। তিনি ছিলেন উগ্র জাতীয়তাবাদী, অর্থাৎ হিটলার ছিল উগ্র জাতীয়তা। আচ্ছা, উগ্র জাতীয়তাবাদ জিনিসটা একটু বলি। জাতীয়তাবাদ মানে আমার জাতি, আমাদের ভালো, আমাদের জিনিস ভালো, এগুলো হচ্ছে জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ মানে কি শুধুমাত্র আমারটাই ভালো, তোমারটা ভালো না, এটা হচ্ছে কিন্তু উগ্র জাতীয়তাবাদ। যে শুধুমাত্র আমারটাই ভালো, তোমারটা ভালো না, তাহলে সেটা উগ্র জাতীয়তাবাদ। যদি বলা হয় না আমারটাও ভালো, তোমারটাও ভালো, সবারটাই ভালো, তো সেটা হচ্ছে জাতীয়তাবাদ। মানে আমার জিনিসটা ভালো, অন্যকে আমি আবার কোনো ক্ষতিও করব না, অন্যকে আমি সমালোচনাও করব না, তখন সেটা জাতীয়তাবাদ। কিন্তু না, শুধুমাত্র আমারটাই ভালো, তোমারটা ভালো নয়, তোমারটা খারাপ, এই জাতীয় যখন চিন্তাধারা, তখন কিন্তু সেটাকে উগ্র জাতীয়তাবাদ বলা হবে। কেন? তার কারণ নর্ডিক জাতি, তাই তো, জার্মানদেরকে বলা হচ্ছে তারা কিন্তু শ্রেষ্ঠ বা তারা বিশুদ্ধ রক্তের অধিকারী, খাঁটি আর্য জাতি, এরকম বলে কিন্তু জার্মান জাতিরা বা হিটলার কিন্তু প্রচার করেছিল। এটাই হচ্ছে উগ্র, যে তারা কী বলেছিল যে জার্মানরা হচ্ছে খাঁটি আর্য জাতির, সেই কারণে পৃথিবীতে তাদেরই কর্তৃত্ব চলবে। তো এটা তো তাদের বক্তব্য ছিল, সেটাকেই বলা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। তাহলে কি বলা হচ্ছে? হিটলার ছিল উগ্র জাতীয়তাবাদী একজন নেতা। এবার চলে আসি, তিনি ছলে বলে কৌশলে একের পর এক প্রতিবেশী রাজ্যগুলোকে কিন্তু গ্রাস করতে থাকেন। ছলে বলে কৌশলে, তাদের মধ্যে ওই যে দেখো অস্ট্রিয়া, আমরা আগের পয়েন্টে পড়েছি, চেকোস্লোভাকিয়া, তাই তো, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, এগুলাকে কিন্তু গ্রাস করতে থাকে। তিনি অক্ষশক্তির চুক্তির দ্বারা ইউরোপ এবং আফ্রিকায় ফ্যাসিবাদী সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করেন। অক্ষশক্তির চুক্তির দ্বারায়, এই অক্ষশক্তির মধ্যে কে কে ছিল? জার্মানি ছিল, ইটালি ছিল, জাপান ছিল, ঠিক আছে। রুশ জার্মান অনাক্রমণ চুক্তির দ্বারা তিনি রাশিয়াকে পশ্চিমী দেশগুলি থেকে বিচ্ছিন্ন রেখেছিল। প্ল্যানিং করেছিল যে একসাথে সব জায়গায় যুদ্ধ করা যাবে না, অত শক্তি নাই আমার, তাহলে আমি কি করব? তাহলে আমাকে বেছে বেছে করতে হবে, 1/1 পলিসি, ঠিক আছে। হিটলারের নীতিটা কিন্তু ছিল 1/1 পলিসি। তো ওই কারণে প্রথম দিকে তিনি জার্মানিকে যুদ্ধ থেকে দূরে রাখার জন্য কি করেছিল, রাশিয়াকে যুদ্ধ থেকে দূরে রাখার জন্য কি করেছিল, রাশিয়ার সাথে জার্মানি একটা অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল। এর মাধ্যমে রাশিয়া কিন্তু প্রথমে যুদ্ধে অংশগ্রহণ করেনি। তো এটা ছিল হিটলারের কিন্তু একটা আগ্রাসী নীতি। তো এই আগ্রাসী নীতিও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা কারণ। এবার আমরা আলোচনা করব স্পেনের গৃহযুদ্ধ। দেখো, স্পেন আবার একটা দেশ ইউরোপেরই। 1936 খ্রিস্টাব্দে জুলাই মাসে, কবে? 1936 খ্রিস্টাব্দে জুলাই মাসে স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়েছিল। সেখানে স্পেনে যখন গৃহযুদ্ধ শুরু হয়েছিল, গৃহযুদ্ধ কথার অর্থ কি? দেশের মধ্যেই দুটা গোষ্ঠী যখন যুদ্ধ করবে তখন দেশের গৃহযুদ্ধ, ঠিক আছে। তাহলে এইরকম একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে ইটালি ও জার্মানি স্পেনে, জেনারেল ফ্রাঙ্কো, স্পেনের যে নেতা ছিল তখন, তার নাম ছিল জেনারেল ফ্রাঙ্কো। তো জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে স্পেনে গৃহযুদ্ধটা কিন্তু শুরু হয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, এই ফ্রাঙ্কোও কিন্তু একনায়কতন্ত্রেরই কিন্তু সমর্থক ছিল। আর এদিকে ইটালি এবং জার্মানি, অর্থাৎ মুসোলিনি এবং হিটলার, এরাও কিন্তু একনায়কতন্ত্র। তো ফলে তারা চাইছিল যে একনায়কতন্ত্রই কিভাবে প্রতিষ্ঠা করা যায়, তাহলে তাদের দলটা ভারী হবে। তো এইরকম একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্স চুপচাপ থেকেছিল। এই যখন তারা দেখলো, অর্থাৎ ইংল্যান্ড এবং ফ্রান্স যখন দেখতে পাচ্ছে যেরকম একটা একনায়কতন্ত্রী সরকার বা একনায়কতন্ত্রী গোষ্ঠী আস্তে আস্তে বড় আকার ধারণ করছে বা ক্ষমতাবান হচ্ছে, তখন তাদের কিন্তু সেই জায়গাটাতেই চুপচাপ, সেই জায়গাটাতেই কিন্তু থামানো দরকার ছিল, কিন্তু তারা সেখানে থামায়নি, তারা সেই সময় চুপচাপ ছিল। তো সেই কারণে শেষ পর্যন্ত কিন্তু ফ্রাঙ্কো স্পেনে একনায়কতন্ত্র স্থাপন করে। তো ঐতিহাসিক ল্যাংসাম তিনি এই গৃহযুদ্ধকেই কিন্তু ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলে বর্ণনা করেছেন। তো এইভাবেই দেখা যাচ্ছে স্পেনের গৃহযুদ্ধ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বা ক্ষেত্র প্রস্তুত করেছিল বলা হয়। যদি বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া কাকে বলা হয়, তাহলে হবে স্পেনের গৃহযুদ্ধ। এই যে স্পেনের গৃহযুদ্ধ, এখানে ইটালি জার্মানি কিন্তু যে সমর্থন করেছিল
এটা হচ্ছে প্র্যাকটিস, যে এর মাধ্যমে এরকম এরকম ঘটলে তাহলে কি করা যায় বা কেমন হয়, কেমন হতে পারে, ভবিষ্যতে আমরা যে যুদ্ধটা করব তখন তার একটা ডেমো হিসাবে কিন্তু তারা এই জায়গাতে কিন্তু জেনারেল ফ্রাঙ্কোকে কিন্তু সাহায্য করেছিল। তো তখন দেখতে পাচ্ছিল যে না, পৃথিবীর অন্যান্য যে শক্তি তারা কিছুই বলছে না, অতএব যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তারাও তখনও কিছু বলবে না। তো এই ছিল তার মনোভাব। তো এই স্পেনের গৃহযুদ্ধটাও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা কারণ হিসেবে আমরা ধরি। 5 নাম্বার হিসেবে আমরা দেখব যে জার্মানির তোষণ নীতি। জার্মানির তোষণ নীতি বলতে কি বোঝাচ্ছে, যে মিত্রপক্ষের দেশগুলির কোনো ঐক্যবদ্ধ পররাষ্ট্রনীতি না থাকায় জার্মানির শক্তি সঞ্চয়ের পক্ষে কিন্তু সহায়ক হয়েছিল এটা। ইংল্যান্ড জার্মানির সঙ্গে নৌ চুক্তি করে পরোক্ষভাবে জার্মানিকে কিন্তু ভার্সাই সন্ধি ভঙ্গ করতেই উৎসাহ দিয়েছিল। অপরদিকে মিউনিক চুক্তির মাধ্যমে কিন্তু ইংল্যান্ড চেকোস্লোভাকিয়াকে কিন্তু জার্মানির হাতে উপহার দেয়, চেকোস্লোভাকিয়া। এর ফলে দেখা যাচ্ছে ফ্রান্সও নীরব থাকলো। এইভাবেই তাহলে দেখা যাচ্ছে যে চেকোস্লোভাকিয়াকে জার্মানির হাতে উপহার হিসাবে দিচ্ছে, আর ফ্রান্সও এই সময় কিন্তু নীরবে ছিল। এভাবে তোষণ নীতির মাধ্যমে ইংল্যান্ড এবং ফ্রান্স জার্মানির শক্তি বৃদ্ধি করে। ঐতিহাসিক এজেপি টেলর এই কারণে কি বলছে, ইঙ্গো ফরাসি শক্তির জার্মান তোষণ নীতি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। তাহলে জার্মানির তোষণ নীতিটাই, জার্মানিকে তোষণ করার যে নীতি, সেটাই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসাবে ধরাচ্ছে কে, সেটা বলছে ঐতিহাসিক এজেপি টেলর। তো তোষণ নীতি জিনিসটা আসলে কি, যে জার্মানির কিছু বৈধ যে চাহিদা বা বৈধ দাবি, চাহিদা ঠিক না, দাবি, জার্মানির কিছু বৈধ দাবি মেনে নিয়ে ইউরোপে কিভাবে যুদ্ধ এড়ানো যায়, এইটাই ছিল এই তোষণ নীতির মূল বক্তব্য। ঠিক আছে, যে যুদ্ধ না করে কিভাবে আমরা মেনে নিই। তার কারণ কি, যে জার্মানি কি চাইছিল, জার্মানি চেকোস্লোভাকিয়া, অস্ট্রিয়ার কিছু অংশ, পোল্যান্ড, এরকম কিছু কিছু জায়গা। তার কারণ হচ্ছে এগুলো তো ছিল, এগুলো তো আগে জার্মানির কাছেই ছিল, জার্মানির কাছ থেকে তো এগুলোকে দিয়ে দেওয়া হয়েছিল, তারা তো জানে, কারণ তারা নিজেরাই দিয়েছে। সেই কারণে দেখা যাচ্ছে কিন্তু এটা মেনে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা একটা করে আস্তে আস্তে সবই দখল হয়ে যাচ্ছে। তো এরকম যদি হতে থাকে তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে পৃথিবীর বিভিন্ন দেশ, সমস্ত দেশকেই কিন্তু আক্রমণ করতে হবে, মানে আক্রমণ করবে হিটলার। তো এই কারণেই কিন্তু তা আর মেনে নেওয়া সম্ভব হয়নি। সেই কারণে পোল্যান্ডকে যখন আক্রমণ করা হয় তখন কিন্তু পোল্যান্ডের একটা অংশ অবশ্য দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যখন দেখছে যে না, গোটা পোল্যান্ডই নিব, তখন ঝামেলাটা বাঁধলো যে না, এই রকম তো আর সম্ভব হয় না। তো এরকম একটা ব্যাপার তো আছেই। আর তার সাথে যেটা ছিল যে লিগ অফ নেশন, যে শান্তি স্থাপনের জন্য উড্রো উইলসনের 14 দফা নীতি অনুযায়ী যে জাতিসংঘ তৈরি করা হয়েছিল, লিগ অফ নেশন, পৃথিবীতে শান্তি কায়েম করার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পরে যেন আর কোনো রকমের যুদ্ধ না বাঁধে, তার একটা ব্যাপার। তো সেই জিনিসটা তৈরি করা হয়েছিল। এখানে প্রথমে অনেক সদস্য ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে কি, যে আস্তে আস্তে হিটলার যখন ক্ষমতায় আসছে তখন কিন্তু আস্তে আস্তে এখান থেকে সদস্য সংখ্যা কমতে থাকে, হিটলারের দিকে বাড়তে থাকে। আর এখানে কিন্তু জাতিসংঘে কিন্তু তার যে প্রধান স্থপতি অর্থাৎ আমেরিকা কিন্তু নিজেই এখানকার সদস্য পদ নিয়েছিল না, তাকে ধরা হয়েছিল ঠিকই, কিন্তু তিনি কিন্তু যোগদান করেনি। তো এই রকম সমস্ত কারণ। আর জাতিসংঘের নিজস্ব কোনো সৈন্যবাহিনীও ছিল না, যে কোথাও কোনো ঝামেলা বাঁধলে সেই সৈন্য পাঠানো হবে। তো সেই কারণে দেখা যাচ্ছে জাতিসংঘ কিন্তু একটা ব্যর্থতা হয়েছিল। তো জাতিসংঘ ব্যর্থ হয়েছিল, ফলে এই জায়গা এখান থেকে জার্মানি তো বেরিয়ে গেছিলোই প্রথমে, পরবর্তীতে ইটালি, জাপান এরাও কিন্তু বেরিয়ে যায়। তো তারপরেই দেখা যাচ্ছে কি, যে এই ব্যর্থতাটা কিন্তু চরম আকার ধারণ করে। তার কারণ ইটালিও কিন্তু আবিসিনিয়া যে দখল করে, ইটালি আবিসিনিয়া যখন দখল করেছিল সেই সময় জার্মানি কিন্তু সমর্থন করেছিল। আর এটা কিন্তু একদম জাতিসংঘের নিয়মের বিরোধী। তো সেই কারণে জাতিসংঘ ইটালিকে বের করে দিয়েছিল। আবার সেটাকে কিন্তু আবার ইটালিকে সমর্থন করেছিল জার্মানি। তো যাই হোক, এরকম করে দেখা যাচ্ছে কি, যে জাতিসংঘর শক্তি বা ক্ষমতা কিন্তু তেমন সেই সময় ছিল না।
এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর কিন্তু একটা বা কারণ হিসাবে কিন্তু আমরা দেখতে পাই। তো এই কয়েকটা ছিল মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব ফলাফল। তো এখন যে আলোচনাটা হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলটা কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কি হয়েছিল বা এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবটা কি পড়েছিল বিশ্বে। তো এখানটাতে দেখো, প্রথমে বলা হচ্ছে যে অক্ষশক্তি পরাজিত হয়েছিল। অক্ষশক্তি বলতে জার্মানি, ইটালি এবং জাপান। বিপুল পরিমাণ অর্থের ক্ষয়ক্ষতি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। 3 নাম্বার, জাতীয়তাবাদী আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছিল, যার উদাহরণ হিসাবে আমরা পাচ্ছি যে ভারতবর্ষের স্বাধীনতা বা পৃথিবীর যে বিভিন্ন উপনিবেশগুলো ছিল সেই উপনিবেশগুলোকে কিন্তু এখানে স্বাধীনতা দেওয়া হয়েছিল। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে দেখা যাচ্ছে সমাজতন্ত্রবাদের কিন্তু উদ্ভব ঘটেছিল, যেটা আমরা রাশিয়াতে কিন্তু দেখতে পাই। সমাজতন্ত্রবাদ এর একটা উদ্ভব হলো। তো সেই সময় এই সমাজতন্ত্রবাদ এবং আর একদিকে আছে ধনতন্ত্রবাদ, ঠিক আছে, সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম, এই দুটোর যে মতবাদ একে কেন্দ্র করে যে বিরোধটা বাঁধে, সেই বিরোধকে কেন্দ্র করে দেখা যাচ্ছে পৃথিবীর দুটো শিবিরে বিভক্ত হয়। একটা শিবির ধনতন্ত্র, একটা শিবির সমাজতন্ত্র। এই ধনতন্ত্রের দিকে কিন্তু যে নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে আমেরিকা, এবং সমাজতন্ত্রের দিকে যারা নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে রাশিয়া। তো এই রাশিয়া এবং আমেরিকাকে কেন্দ্র করেই কিন্তু এই ঠান্ডা লড়াইয়ের সূচনা, অর্থাৎ 1945 খ্রিস্টাব্দে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হচ্ছে, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই অর্থাৎ 1945 থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ঠান্ডা লড়াইয়ের কিন্তু সময়কাল হিসাবে কিন্তু ধরা হয়। তার পরবর্তীতে দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে শান্তি বিরাজ করার জন্য আর যেন এরকম বড়সড় যুদ্ধ না হয়, সেই কারণে সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউএনও নামক ইউনাইটেড নেশন অর্গানাইজেশন নামক একটা আন্তর্জাতিক সংগঠন কিন্তু তৈরি করা হয়েছিল। তো এই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ফলাফল। এখন আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ফলাফল এগুলো একটু সবিস্তারে আলোচনা করব। প্রথমেই দেখো, প্রথম যে ফলাফলের মধ্যে বা দেখতে পাচ্ছি আমরা যে প্রভাব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কি বলছে, অক্ষশক্তির পরাজয় হয়েছিল। তো মানব সভ্যতার ইতিহাসে সর্ববৃহৎ যে যুদ্ধ সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখনও পর্যন্ত। তো এখানে দেখা যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, অর্থাৎ এরা মিত্র শক্তি। যদি বলা হয় মিত্র শক্তিভুক্ত দেশ কোনগুলো, তাহলে সেটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া। এরা জয়লাভ করেছিল। আর অপরদিকে জার্মানি, জাপান, ইটালি, এরা কি ছিল, অক্ষশক্তি, অ্যাক্সিস পাওয়ার, এরা পরাজয় বরণ করেছিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি জয়ী হয়েছিল, অক্ষশক্তি পরাজিত হয়েছিল। মিত্রশক্তির মধ্যে কে কে ছিল, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। রাশিয়া যদিও প্রথমে ছিল না, পরে যুক্ত হয়েছিল, যাই হোক। তারপরে অক্ষশক্তিতে কে ছিল, নাকি জার্মানি, জাপান আর ইটালি, এটা ছিল অক্ষশক্তি পরাজিত হয়েছিল। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, আর কি প্রভাব, বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিপুল অর্থের ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছিল। এই যুদ্ধে বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু জড়িয়েছিল। বিশ্বযুদ্ধ কিন্তু সেই কারণেই বলা হচ্ছে, ঠিক আছে, বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ কেন বলা হচ্ছে, কারণ বিশ্বের সমস্ত দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল বা জড়িয়ে গেছিল, সেটাই হচ্ছে, সেই কারণেই বলা হচ্ছে বিশ্বযুদ্ধ। কয়েক কোটি মানুষ এই সময় হতাহত হয়েছিল, মানে মারা গেছিল। বিপুল পরিমাণ ধন সম্পত্তি কিন্তু ক্ষতি হয়েছিল। এগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বা ফলাফল। আর কি প্রভাব আছে, 3 নম্বর প্রভাব যদি বলি, তাহলে সেটা হচ্ছে
দেখো, জাতীয়তাবাদী আন্দোলনের তীব্রতা। এই সময় দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশের অধীনস্থ যে উপনিবেশগুলো ছিল, যেমন উদাহরণ হিসাবে ভারতবর্ষের ইংল্যান্ডের উপনিবেশ ছিল হচ্ছে ভারতবর্ষ, চীনও ছিল ইংল্যান্ডের উপনিবেশ। তো এরকম ধরনের যে উপনিবেশগুলো ছিল, সেই উপনিবেশগুলোতে কিন্তু জাতীয়তাবাদী আন্দোলন তীব্রতর বৃদ্ধি পায়। ফলে এশিয়া এবং আফ্রিকার যে পরাধীন দেশগুলো ছিল, তার অধিকাংশই কিন্তু ক্রমে আস্তে আস্তে স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত ধ্বংসাত্মক হলেও এই উপনিবেশগুলোর ক্ষেত্রে কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুভ ফলই নিয়ে এসেছিল। তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো ওয়ার্ল্ডের যে সিনারিও, সেই সিনারিও কিন্তু চেঞ্জ হয়েছিল। কেমনভাবে চেঞ্জ হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সমস্ত উপনিবেশগুলো আছে বিভিন্ন দেশের, তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তো তারই ফলশ্রুতি হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তড়িঘড়িভাবেই কিন্তু অনেক দেশ স্বাধীনতা লাভ করেছিল। সেই স্বাধীন দেশগুলোর মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষও একটি। ঠিক আছে, 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, 1947-এই কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। অর্থাৎ এখানে দুটো জায়গার নাম বলা আছে, দেখো, এশিয়ার কথা বলা আছে আর আফ্রিকার কথা বলা আছে। তো কেন বলা হলো? তার কারণ এশিয়া এবং আফ্রিকা ছিল প্রাচ্যের দেশ, তাই তো। প্রাচ্য কাকে বলে, পাশ্চাত্য কাকে বলে, আমাদের চ্যানেলে দেখবে শর্টস একটা আছে, সেখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে, সেটা তোমরা দেখে নেবে, সার্চ করে দেখে নেবে। তো যেহেতু প্রাচ্যের দুটো দেশ এশিয়া এবং আফ্রিকা, তো সেই এশিয়া এবং আফ্রিকা যে দেশ, সেই দেশগুলোর ছিল মূলত উপনিবেশ। কাদের উপনিবেশ? নাকি পাশ্চাত্যের দেশের উপনিবেশ। পাশ্চাত্যের দেশ কোনগুলো? ওই যেগুলো আছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ঠিক আছে, জার্মানি, এই সমস্ত দেশেরই, আমেরিকা, এদের উপনিবেশ ছিল। তো যাই হোক, তো এই দেশগুলো কিন্তু, অর্থাৎ এশিয়া আফ্রিকার দেশগুলো কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল। নেক্সট আছে যে প্রভাব, জাতীয়তাবাদী আন্দোলন তীব্রতর হয়েছিল। যেহেতু বিভিন্ন দেশের অধীনস্থ উপনিবেশগুলিতে জাতীয়তাবাদী আন্দোলন তীব্রতর বৃদ্ধি পেয়েছিল, ফলে এশিয়া আফ্রিকার দেশগুলোর অধিকাংশই কিন্তু ক্রমে ক্রমে স্বাধীনরূপে আত্মপ্রকাশ করেছিল। এটা আমার ডবল হয়ে গেল, যাই হোক, আত্মপ্রকাশ করেছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি ফলাফলের মধ্যে সমাজতন্ত্রের উদ্ভব। দেখো, সমাজতন্ত্র আমি আগেই বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোশ্যালিজম, সমাজতন্ত্র, ঠিক আছে, এর উদ্ভব হচ্ছে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চীন, পূর্ব ইউরোপের কিছু দেশ এবং অন্যান্য স্থানে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে কোথায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোথায় সমাজতন্ত্র তৈরি হচ্ছে? চীনে, পূর্ব ইউরোপের কিছু কিছু দেশে, আর অন্যান্য আরও কিছু স্থানে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরেই কিন্তু রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়াতে কিন্তু সমাজতন্ত্র অলরেডি ছিল। মানে সমাজতন্ত্রের নেতা হচ্ছে তখন কে? রাশিয়া। যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নতুনভাবে যে সমাজতন্ত্রের উদ্ভবটা হচ্ছে, সেটা হচ্ছে চীন, পূর্ব ইউরোপের কিছু দেশ এবং অন্যান্য স্থানের কিছু সরকার। তো এর ফলে বিশ্বে সমাজতন্ত্রবাদের কিন্তু প্রসার ঘটেছিল। এটাও কিন্তু একটা প্রভাব আমরা বলতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজতন্ত্রবাদের উদ্ভব হয়েছিল। এবার যেহেতু সমাজতন্ত্রবাদের সূচনা হয়েছিল, ফলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে সেই সময় দুটো শিবির কিন্তু তৈরি হয়েছিল। একটা শিবিরের মধ্যে ছিল ক্যাপিটালিস্ট, আর একটা শিবিরের মধ্যে ছিল সোশ্যালিস্ট। ক্যাপিটালিস্ট এর মধ্যে মানে কি? ধনতন্ত্র। সোশ্যালিস্ট হচ্ছে সমাজতন্ত্র। ক্যাপিটালিস্টের মধ্যে কে আছে? ক্যাপিটালিস্টের যে নেতৃত্ব দিয়েছে সে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সোশ্যালিস্টের মধ্যে যে নেতৃত্ব দিচ্ছে তার নাম সোভিয়েত রাশিয়া। তো বিশ্বের রাজনীতিতে দুটি প্রধান শক্তিরূপে আবির্ভাব হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তোমরা একটা জিনিস দেখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু ইংল্যান্ডের কিন্তু আর তেমন আমরা গল্প শুনি না।
শক্তি শিবিরের পরিবর্তন ঘটেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র একটা শিবির, সোভিয়েত ইউনিয়ন অপর একটা শিবির। মার্কিন যুক্তরাষ্ট্র ক্যাপিটালিস্ট বা ধনতান্ত্রিক রাষ্ট্র হিসাবে উদ্ভব ঘটে, আর সোভিয়েত রাশিয়া সোশ্যালিস্ট বা সমাজতন্ত্রবাদের উপরে কিন্তু উদ্ভব ঘটে। তো যাই হোক, এই দুই বৃহৎ যে শক্তি, এই শক্তিকে কেন্দ্র করেই কিন্তু পৃথিবী ক্রমশ পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক এই দুটি শিবিরে কিন্তু বিভক্ত হয়ে পড়েছিল। কি পুঁজিবাদী শিবির একটা, সমাজতান্ত্রিক শিবির একটা, এই দুটা শিবিরে বিভক্ত হয়ে পড়ে। তখন থেকে কিন্তু শুরু হচ্ছে ঠান্ডা লড়াই। তাহলে ঠান্ডা লড়াইয়ের টাইমিং যদি বলা হয় কত, তাহলে দেবে 1945 থেকে 1991, এই হচ্ছে কিন্তু ঠান্ডা লড়াইয়ের টাইমিং। বোঝা গেল? তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠান্ডা লড়াইয়ের কিন্তু সূচনা হয়েছিল। এবার আমরা কি জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে যেন আবার শান্তি কায়েম করা যায় তার জন্যও ব্যবস্থা করা হয়। তো সেই কারণে আবার একটা সংস্থা তৈরি করা হয়েছিল। সেই সংস্থাটার নামই হচ্ছে ইউএনও, অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। তো এই যে সংস্থা, এর কাজ কি হবে? এর কাজ হবে যে ভয়াবহ আন্তর্জাতিক যে উত্তেজনা, সেটা প্রশমনের জন্য একটা বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক সৌহার্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে কিন্তু এই সংস্থাটা অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু তৈরি করা হয়েছিল। ঠিক যেই কাজটা প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশন তৈরি করা হয়েছিল, একই কাজে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি করা হয়েছিল ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ। তাহলে এই সম্মিলিত জাতিপুঞ্জও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবই কিন্তু বলা যায়। তো এই রকমভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বিশ্বযুদ্ধের পর এই যে ভয়াবহভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো কি, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল বা প্রভাবে পৃথিবীর কি পরিবর্তন হয়েছিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এবং প্রভাব বা ফলাফল সম্পর্কে আমরা এই ক্লাসে আলোচনা করলাম। তোমাদের নেক্সট আরও অন্যান্য ক্লাস নিয়ে আমরা আসব, অধ্যায় ভিত্তিক বিভিন্ন পরীক্ষা এবং বিভিন্ন কোর্সের মাধ্যমে। যেমন এই যে ক্লাসটা হলো, এটা ক্লাস 9-এর একটা ক্লাস। এছাড়াও এটি কিন্তু SLST হিস্ট্রির জন্য কিন্তু উপযুক্ত একটা ক্লাস। তো যাই হোক, তোমরা এই ক্লাসগুলো দেখো, ডেসক্রিপশানে বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকে, সেখানে দেখবে মক টেস্টের কিছু লিঙ্ক আছে, নোটসের কিছু লিঙ্ক আছে। তোমরা সেই লিঙ্কগুলোকে ক্লিক করলেই কিন্তু তোমরা সেই নির্দিষ্ট জায়গাতে পৌঁছে যাবে, যেখান থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে ফ্রিতে, এবং ফ্রিতে কিন্তু তোমরা নোটসও সংগ্রহ করতে পারবে। এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেখান থেকেও তোমরা কিন্তু অনেক ইনফরমেশান পাবে। সেই পেজটির নাম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার। এই ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার নামে যে পেজটি আছে, সেই পেজটিতেও কিন্তু বিভিন্ন আপডেট দেওয়া হয়, বিভিন্ন পরীক্ষার রিলেটেড, বিভিন্ন টপিক রিলেটেড কিন্তু আলোচনা করা হয়। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।